আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্র্যাকটিস ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্র্যাকটিস করব কিসের উপর ভাই? ফ্রেজ এবং ক্লজের উপর। ফ্রেজ ক্লজকে স্টুডেন্টরা জটিল টপিক ভাবে। আমি প্রত্যাশা করি ইতিমধ্যে ফ্রেজ ক্লজ নিয়ে আপনার ভয় কেটে গেছে, প্লাস আজকের ক্লাসটা অ্যাটেনশন দিয়ে করেন শেষ অবধি। ইনশাআল্লাহ আপনি দেখবেন ফ্রেজ ক্লজ টপিকটা মোটেও কঠিন না। চলেন ভাই বিসমিল্লাহ করে আমরা শুরু করি। এবং প্র্যাকটিস ক্লাসের যে কথা থাকে আমার, সেটা হলো ভাই খাতা কলম আপনার জন্য হাতে আছে, যেন আপনার হাতে থাকে। খাতা কলম নিয়ে প্রত্যেকটা প্রশ্ন উত্তর আপনি খাতায় লিখেন, আর না থাকলে প্রত্যেকটা প্রশ্ন একটু ভাইবেন। হ্যাঁ, আসেন আমি দুটা প্রশ্ন দেখাচ্ছি, আপনি দুইটা প্রশ্ন উত্তর নিয়ে ভাবেন। 30-40 সেকেন্ড, 1 মিনিটও নিতে পারেন, যেহেতু মূল পরীক্ষা আপনি এই সময়টা পান। তবে যত কম সময় এখন নেবেন তত ভালো আপনার জন্য। আমাদের মূল পরীক্ষা কিন্তু শুধু ইংলিশের হয় না, আর অনেক বিষয় থাকে, পাশাপাশি ইংলিশের সব কিছু থেকে আসে। আমরা এখন পড়ছি নির্দিষ্ট একটা টপিক নিয়ে, ফলে সহজে আপনি পারছেন জানি। দেখেন ভাই, দুইটা প্রশ্নই এমবেডেড কোশ্চেন থেকে ভাই। আই ডোন্ট রিমেম্বার, আমি স্মরণ করতে পারি না। তোমার নাম যা, দেখেন তারপর সাবজেক্ট লাগবে। হার নেম ইজ হোয়াট, কইতে পারবেন এই জিনিস? আই ডোন্ট রিমেম্বার ইজ হোয়াট হার নেম, না। আই ডোন্ট রিমেম্বার হোয়াট, হোয়াটটা ক্লোজ মার্কার, এখানে হোয়াটটা ডাব্লিউএস কোশ্চেন না ভাই, বুঝাই আসছে আপনাকে। হোয়াটটাই ডাব্লিউএস কোশ্চেন, হোয়াটটাই ক্লোজ মার্কার। বাক্যের মাঝে বসলে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন আকারে বসে না, ক্লোজ মার্কার। ফলে হোয়াট হার নেম ইজ, উত্তর নিশ্চয়ই সি। আই ডোন্ট রিমেম্বার হোয়াট হার নেম ইজ। দেন ডু ইউ নো, ডু দিয়ে শুরু হয়েছে, প্রশ্ন চিহ্ন থাকবে নিশ্চয়ই। বাক্যের মাঝে দেখেন ওয়াইন আসছে, অবশ্যই ক্লোজ মার্কার। তারপর কি লাগবে ভাই? সাবজেক্ট লাগবে। বাদ বাদ বাদ, সাবজেক্ট লাগছে, আছে দুই জায়গায়। এখন আপনি চিন্তা করেন, রেজাল্ট কি নিজে নিজে প্রকাশ হয় না রেজাল্ট প্রকাশ করতে হয়? পেসিভ মুড লাগবে ভাই। গ্রামার দিয়ে কাজ আপনার শেষ, এবার অর্থ দিয়ে অ্যাটেনশন দিতে হয়। এই কথাটাই আমি প্রায়শই বলি। উত্তরে আপনি অবশ্যই নাম্বার নিয়েছেন জানি। ইয়েস, ডু ইউ নো ওয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশ, যখন রেজাল্ট প্রকাশিত হবে। পেসিভ মুড লাগবে ভাই। অ্যাক্টিভ মুড দিলে কিন্তু বাক্যটা ভুলে গেছে। ওকে, তাহলে উত্তর পেয়েছি আই ডোন্ট রিমেম্বার হোয়াট হার নেম ইজ, ডু ইউ নো ওয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড। দেন করেন, 3-4 করেন ভাই, সহজ, খুব সহজ ভাই, করেন। এবং এগুলো পরীক্ষার জন্য কত ইম্পর্টেন্ট আপনি দেখলেই বুঝতে পারছেন, পারবেন। আরো অনেক প্রশ্ন দেখাবো আপনাকে ইনশাআল্লাহ, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। হয়ে গেছে না ভাই? এমবেড কোশ্চেন থেকেই আই অফেন ওয়ান্ডার হাউ আছে, তাহলে আমি প্রায়শ ওয়ান্ডার করি কেমনে তারা মিল দিয়ে চলে। তাহলে হাউ এর পর আপনার কি লাগবে? অক্সিলারি লাগবে না সাবজেক্ট লাগবে? সাবজেক্ট আছে, দেখেন। হাউ ইউ আর গেট অন, ইউ আর গেট অন হয় নাকি ভাই? ইউ আর গেটিং অন। তারপর আই ডোন্ট রিমেম্বার ওয়্যার, ভাই ওয়্যার তো ক্লোজ মার্কার, তাই না? তারপর তো অক্সিলারি বসতে পারে না। তিনটাই ঠিক আছে। এবার আন্দাজে করবেন নাকি বুঝে করবেন? অবশ্যই। হি হ্যাজ বিন লিভড, জীবনও দেখছেন ভাই হ্যাজ বিন লিভড নামে কিছু আছে? হ্যাজ বিন লিভিং হয়, অথবা হি হ্যাজ লিভড হয়, তাই না? আবার দেখেন এই পাশে পাস্ট টেন্স দিয়ে আছে, হ্যাজ বিন লিভড, আবার এই পাশে পাস্ট টেন্স তো মিলে না। আই ডু নট নো ওয়্যার হি হ্যাজ বিন লিভড, আই ডু নট নো ওয়্যার হি লিভস, সহজ হিসাব, দুই পাশে সেম টেন্স। তাহলে আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন, আই ডু নট নো ওয়্যার হি লিভস। করেন 5-6। এগেইন ভাই বানায় দেই না, একটা প্রশ্ন সব পরীক্ষা আসছে। কোথায় আছে ক্লুও রেখেছি, চেষ্টা করি মাঝে মাঝে রাখার। হয়ে গেছে না ভাই? ইয়েস, আসেন। জন হ্যাজ নট বিন এইবল টু রিকল, জন সক্ষম হয় নাই স্মরণ রাখতে ওয়্যার যেথায়। ভাই ওয়্যারের পর আপনি কি লিখবেন? অক্সিলারি লিখতে পারবেন না, সাবজেক্ট লাগবে। ওয়্যার একটা ক্লজ মার্কার, ডাব্লিউএস কোশ্চেন না এটা। তারপর লাগবে কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে দুই জায়গায়। এবার আপনি কোন টেন্স লিখবেন সেটা আপনি বুঝছেন। ওয়্যারের আগে আছে প্রেজেন্ট টেন্স, হ্যাজ নট বিন প্রেজেন্ট টেন্স, আপনি পাস্ট টেন্স লিখবেন কেমনে? তাই না? অবশ্যই খেলা শেষ। উত্তর বি। ক্যান ইউ টেল মি অ্যাগেইন ওয়্যার, ওয়্যার একটা ক্লজ মার্কার। তারপর কি লাগবে ভাই? সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট নাই, আছে বাকি 3 জায়গা, তাই না? এটাতে তো নাই, লিভস আছে, বাদ আছে 2 জায়গায়। মিস্টার আলী ডাজ লিভ নাকি মিস্টার আলী লিভস? ভাই এটা কিন্তু স্পিকিং না, স্পিকিং এটা বললে সমস্যা নাই, সেটা স্পিকিং এর গতিতে বোঝা যায়। বাট এখন যদি লিখছে ফর্মাল ইংলিশ, উত্তর অবশ্যই সি। ক্যান ইউ টেল মি ওয়্যার মিস্টার আলী লিভস। বি নাম্বারটা ভুল না, বাট আমরা ইংলিশে এভাবে লিখি না ভাই। হ্যাঁ, ফর্মাল ইংলিশে আমরা একবার সাবজেক্ট তারপর ভার্ব লিখবো এখানে। মানে আমরা ক্লজ মার্কারের পরে একবার অ্যাসার্টিভ মুড লিখবো।
ফলে জন হ্যাজ নট বিন এবল টু রিকল ওয়্যার শি লিভস, জন স্মরণ করতে পারতেছে না সে কোথায় বাস করে। এবং ক্যান ইউ টেল মি ওয়্যার মিস্টার আলী লিভস, তুমি কি বলতে পারো আমারে কোথায় মিস্টার আলী বাস করে বা মিস্টার আলী যেথায় বাস করে। অ্যাগেন করেন, দেখেন ভাই কত জায়গা আসছে, রাজশাহী, চট্টগ্রাম, মেডিকেল, ডিইউ, বিসিএস পরীক্ষা, চাকরি বাকরি পরীক্ষা। এই জিনিসটা সহজ, তবে পরীক্ষা কিন্তু আসে। পরীক্ষা আসে কারণ এখানে একটা পেজ আছে। পরীক্ষকরা এমন প্রশ্নই করেন যেখানে আপনি হলে যা একটি প্যাঁচে পড়ে যেতে পারেন, মানে আমাদের নর্মাল প্যাটার্নের একটু ব্যতিক্রম যেগুলো সেগুলো দিয়েই ওনারা প্রশ্ন করতে চান। ক্যান দিয়ে শুরু হয়েছে, ওয়াট আছে ভাই, ওয়াট ক্লজ মার্কার, সাবজেক্ট না, তাহলে তারপর লাগবে কি, ওয়াটটা ক্লজ মার্কার যেহেতু মানে ডাব্লিউএস কোশ্চেন না, ক্লজ মার্কার তারপর সাবজেক্ট লাগবে। শুধু সাবজেক্ট থাকলে হবে না, আবার একটা ভার্বও লাগবে, কারণ ওয়াটের পরের পার্টটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। ওয়াটের পর ইজ আছে বাদ, ওয়াটের পরে হিজ নেম আবার ইজ, এটা আমি কারেক্ট ধরবো। ওয়াটের পর ডাইরেক্ট নেম আছে, কেমনে হইব, নেম ইজ হিজ, কেমনে কি, হিজ কথা এখানে থাকা দরকার ছিল, ফলে উত্তর আপনি সি নাম্বার দিয়েছেন নিশ্চয়ই। ক্যান ইউ টেল মি হোয়াট হিজ নেম ইজ। কুড ইউ প্লিজ টেল মি ওয়েন একটা ক্লজ মার্কার, তারপর কি লাগবে ভাই, সাবজেক্ট লাগবে। নাই নাই নাই, তাহলে আছে তো একটাই, বি। কুড ইউ প্লিজ টেল মি ওয়েন দ্য ট্রেন লিভস, আমাদের বলবেন কখন সারে, এগুলো বোঝাচ্ছে। সহজ না ভাই? ইয়েস, এগুলি পরীক্ষা আসে ভাই, করতে থাকেন। আমি আইডেন্টিফিকেশনে যাচ্ছি আস্তে আস্তে, হ্যাঁ, চাপ নিয়েন না, হুদা হুদা 9-10 করেন, হয়ে গেছে না? ওয়েন ক্লজ মার্কার ভাই, তারপর লাগবে কি, সাবজেক্ট। সাবজেক্ট নাই বাদ, আপনি এ আর সি নিয়ে নিশ্চয়ই খেলবেন। অ্যাগেন আপনি বুঝে শুনে কইলেন, ডু ইউ নো, তুমি কি জানো, ওয়েন ইসলামিক ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড, নাকি ইসলামিক ইউনিভার্সিটি ফাউন্ডেড। ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু নিজের প্রতিষ্ঠা করে না, খেয়াল করেন এখানে, এই কথা আগে বলে আসছি। ফাইন্ড মানে খোঁজা, এই ফাইন্ড শব্দের পাস্ট ফর্ম আছে ফাউন্ড, খুঁজে পেয়েছিল মানে পাস্ট ফর্ম আকারে। আর একটা ভার্ব আছে ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, হ্যাঁ। ফাউন্ড শব্দের পাস্ট ফর্ম হলো ফাউন্ডেড, এই ফাউন্ডেড কিন্তু এই ফাউন্ড থেকে আসছে। এখন ইউনিভার্সিটি কি নিজে প্রতিষ্ঠা করে না, প্রতিষ্ঠা করতে হয়, আরে পেসিভ মুড লাগবে, ফলে উত্তর আপনি সি নাম্বারটা নেবেন না, নিশ্চয়ই নাম্বার নিয়েছেন। ইসলামিক ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড। ডু ইউ নো, তারপর দেখেন তুমি কি জানো সে কে, এমনটা, তাহলে তারপর হু আছে, দেখেন হুর পর আপনি অক্সিলারি ভার্ব লিখেন না, হুর পর অক্সিলারি ভার্ব লিখেন না, হুর পর অক্সিলারি ভার্ব লিখেন না। ইয়েস, উত্তর হচ্ছে এটাই। ডু ইউ নো হু হি ইজ, তুমি কি জানো সে যে অথবা সে কে। করেন 11-12 ভাই, আমরা চলে আসছি আইডেন্টিফিকেশনে। আই নো ওয়্যার হি লিভস, দ্য ম্যান ইজ অন দ্য টেবিল। ভাই সবগুলো প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসছে, একটা আন্দাজে বানায় দেই না আপনাদেরকে হুদা মোটিভেশন দেওয়ার জন্য। এবং পরীক্ষায় আমরা এখন যে প্রশ্নগুলো সমাধান করছি এরকমই আসবে, এর চেয়ে কঠিন আসবে না, হুবহু এটা আসবে না। আপনি এটা বুঝে গেলে এটার মতো করে বাক্য নিশ্চয়ই পাবেন। ভাই আই নো ওয়্যার হি লিভস, আমি বলছি কথা বারে আসবে এটা। আপনি নাউন ফ্রেজ ক্লজ বের করতে গিয়ে আমাদের খেলার মাঠে অধিকাংশ ক্ষেত্রে কি দিয়ে মানে অবজেক্ট বের করার যে উপায়টা সেটা দিয়ে কাজ করি। আই নো আমি জানি, আমি কি জানি, যেথায় সে বাস করে। তাহলে এটা কি, এটা নাউন ক্লজ। দ্য ম্যান ইজ অন দ্য টেবিল, মানুষটা আছে, কোথায় আছে, আমরা কোথায় দিয়ে উত্তর পাই, কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাই। আপনি কিন্তু কি দিয়ে প্রশ্ন করতে পারেন না, এটারে আপনি এজরি বা করে চিন্তা করতে পারতেছেন না, কারণ এটার আগে কিন্তু কোনো নাউন প্রনাউন নাই, আগে বা পরে নাউন প্রনাউন নাই। তাহলে কোথায় দিয়ে ভাবতে হচ্ছে আপনাকে, দ্য ম্যান মানুষটা আছে, কোথায় আছে, অন দ্য টেবিল, টেবিলে। তাহলে অ্যাডভার্বিয়াল কি আছে, ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না ভাই? ইয়েস, উত্তর হচ্ছে নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর আসেন 13 থেকে 16, অনেকগুলো লেখছি, সাইডটা আছে একটা না। করেন 1 মিনিট 1.5 মিনিট মাথা খাটান, খাতা লিখেন, খাতা থাকলে। কত সহজে আপনি পেরে যাচ্ছেন, তাই না ভাই? হ্যাঁ, আমার সাথে একটু মাথা ঘামান। আই উইল গো, আমি যাব। তাহলে আমি এটাতে কি যাব, এটা দিয়ে প্রশ্ন করতে পারতেছি না। আপনি এটা দিয়ে মাথা খেলতে পারেন, মানে আপনি শুরুতে নাউন কল্পনা করলে আপনি কি দিয়ে খেলতে পারবেন, অথবা সাবজেক্ট আকারে বসা থাকবে। নাই, আমরা খেলতে পারতেছি না। আপনি এটাতে অ্যাজরি বলতে গেলে অবশ্যই দেখবেন এটার আগে দিয়ে নাউন আছে, নাই, পরে দিয়ে নাউন আছে, নাই। তাহলে আপনি এটাতে কোথায় দিয়ে খেলতে হবে, কিন্তু এখন অ্যাডভার্ব কল্পনা করলে আপনি ওটা দিয়ে ভাবেন, ওই যে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, ওগুলো দিয়ে ভাবেন। আই উইল গো, আমি যাবো। আমি কোথায় যাব, যেথায় আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আই উইল গো ওয়্যার আই ওয়াজ বর্ন, আমি যাব যেথায় আমি জন্মগ্রহণ করেছিলাম। অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। স্ট্রাইক, আঘাত করো। কখন আঘাত করব, যখন লোহা গরম।
সময়কে রেফার করছে, অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। উই ওয়ার ওয়েটিং, আমরা অপেক্ষা করছিলাম। খেয়াল আছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, আমরা অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ বলবো এখানে। ইয়াস, এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলবো, অন্য কোনো ফ্রেজ বলার কোনো উপায় নাই এখানে। আপনি এটারে মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলতে পারছেন না, তাই না? ডান। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, খুব ভালো একটা কোয়েশ্চেন, 16 নাম্বারটা খুব ভালো কোয়েশ্চেন, অনেকবার প্রশ্ন আসছে, এটা ক্লিষ্ট হলে একটা বাক্য বটে। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার আঙ্কেলের আছে 3 ছেলে। কি লিখবো আমরা? অল অফ দেম নাকি অল অফ হুম? আমার ওই কথাটা খুব কাজে দিবে, ওই যে বলছিলাম না, একটা ক্লজ মার্কার থাকলে দুটা ফাইনাইট ভার্ব থাকবেই, অথবা আপনি যদি দুটা ফাইনাইট ভার্ব একটা বাক্যে রাখেন অবশ্যই একটা ক্লজ মার্কার লাগবেই। এখন দেখেন এই পুরো একটা বাক্য, এখানে কিন্তু ফুল স্টপ নাই সানসের পরে, ডাইরেক্ট। তাহলে এই যে হ্যাজ একটা ফাইনাইট ভার্ব এবং ওয়ার্ক একটা ফাইনাইট ভার্ব, তার মানে আপনার বাক্যে একটা ক্লজ মার্কার লাগবে। আমরা অল অফ দেম দিয়ে দিতে পারি অবশ্যই, যদি এখানে ফুল স্টপ থাকে, যেমন মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স ফুল স্টপ, অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, খেলা শেষ। বাট এখানে কিন্তু ভাই ফুল স্টপ নাই, বুঝে লইয়েন। তাহলে আপনি বলবেন মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার আঙ্কেল আছে 3 ছেলে, অল অফ হুম, তাদের প্রত্যেকে ওয়ার্ক ইন দ্য সেম অফিস, একই অফিসে। বুঝছেন ভাই? আমার উত্তর ঠিক আছে? দেখেন, আই উইল গো, আমি যাব যেথায় আমি জন্মগ্রহণ করেছিলাম। না অ্যাডভার্বিয়াল ক্লজ সময়কে রেফার করছে, প্রিপোজিশনাল ফ্রেজ এবং অল অফ হুম। ব্যাখ্যাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আসলে 17 থেকে আপনি 20 নিয়ে একটু ভাবেন আবার। পারবেন না কেন ভাই? বুঝেই তো পড়ছেন এবং কোনো কিছু আপনি মুখস্থ করছেন না। বুঝছে ভাই? আসেন, আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়ছিলাম। নিশ্চয়ই আপনারা জানেন, আগে একাধিকবার বলে ফেলছি, রিড শব্দের পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, লিখতে পড়তে রেড পড়তে হয় পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মে। আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়ছিলাম যেটা তুমি আমারে ধার দিছিলা। ভাই খেয়াল করেন, বড় আর একটা হলো ল্যান্ড, দুটা শব্দ আছে, দুটো শব্দের অর্থই ধার, তবে একটা করা একটা ধার দেওয়া। তাহলে বড় মানে ধার করা, খেয়াল করেন। আমি খেয়াল রাখি হলো ওই যে বর আছে না, তাহলে করা, ওটার সাথে মিল করে। তাহলে বড় ধার করা, ল্যান্ড ধার দেওয়া, এই দেখেন ল্যান্ড ডি সাউন্ড আছে না, এই যে দেওয়ার সাথে মিলে আমি খেয়াল রাখি। তাহলে বড় মানে ধার করা, ল্যান্ড মানে ধার দেওয়া। তাহলে আমি ওই বইটা পড়েছি যেটা তুমি আমার ধার দিছিলা, যেটা, তাহলে ইংলিশে আমরা দ্যাট বলি না, না হোয়াট বলবো? হোয়াট অর্থ যা, খেয়াল করেন, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। হোয়াট মানে যা, আর এখানে যেটা, যেটা যেটা বলতে আমরা দ্যাট নিব। তাহলে আই হ্যাভ রেড দ্য বুক, আমি পড়েছি ওই বইটা যেটা ইউ ল্যান্ড মি। দেন এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, বিশেষ পরীক্ষার প্রশ্ন ভাই, এবং এটা জন কিটসের একটা উক্তি, আপনি সাধারণ জ্ঞান আকারও পাইতে পারেন অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট তারা। এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, তাহলে যে অফ বিউটি কথাটা কার ব্যাপারে বলছে ভাই? বুঝছেন তো, থিং এর ব্যাপারে বলছে, ফলে অবশ্যই এটা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ কই আছে? আছে নাকি? এই যে আছে তো। উই রিড, আমরা পড়ি, দ্যাট উই মে লার্ন, যেন আমরা শিখি। তাহলে আমরা কেন পড়ি? যেন আমরা শিখি। কেন কেন কারণ ফল বলতে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ ফ্রেজ বলি। দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, এই যে অন দ্য টেবিল, অন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারে, বাট এখানে না, কারণ তার আগে একটা নাউন আছে, ফলে এটা আমরা অবশ্যই এখানে বলতে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ তো না ভাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে না, এই যে ফ্রেজ। ওকে, আসেন। ভালো লাগতেছে না ভাই আপনাদের কাছে? কেন? আশা করি ইয়াস। ক্লিয়ার ভাই? দেন করেন 21, 22। এই যে এই দুইখান প্রশ্ন মেডিকেলে আসছে, বলছিলাম আপনাদেরকে, মেডিকেলে ডেন্টালে একই বছরে এই টাইপের প্রশ্ন দিছে। বাক্যে নর্মালি আমাদের বাক্য একটা আসে, বাক্য নিচে আন্ডারলাইন করে দিয়ে বলে এটা কোন ক্লজ। এখানে আসছে যে নিচের কোনটা অ্যাডভার্ব ক্লজ, মা গো, ওর আন্ডারলাইন করাও নাই, স্টুডেন্টদের জন্য একটু ভেজালের জিনিস। তবে খেয়াল রাখেন, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, এগুলো কিন্তু ভাই সাবঅর্ডিনেট ক্লজের পার্ট। মানে সাবঅর্ডিনেট ক্লজ মানে ক্লজ মানে যুক্ত পার্ট যেটা, ওটা। প্রিন্সিপাল ক্লজের ভিতরে আবার অ্যাডভার্বিয়াল ক্লজ খুলতে যায় না। আসেন, আমাদের কাছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ইউ ক্যান বি অ্যালাউড হিয়ার অনলি ইফ, ইফ দিয়ে শর্তযুক্ত বাক্য পাইলে অ্যাডভার্বিয়াল ক্লজ মারবেন, শেষ।
আর শর্তযুক্ত বাক্য তো আর ফ্রেজ হয় না, হ্যাঁ। ইফ মানে তো অবশ্যই একটা বাক্য বুঝছেন। তাহলে ক্লজ শর্তযুক্ত বাক্য অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্য হাউস ইন হুইচ, এই যে ইন হুইচ উই লিভ এট প্রেজেন্ট, এই দুটো হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হলো দ্য হাউস সুটস আস। তাহলে এই যে ইন হুইচ উই লিভ এট প্রেজেন্ট, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে কোন ক্লজ? অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কেমনে বুঝলাম? দেখেন এই যে ইন হুইচ উই লিভ এট প্রেজেন্ট, যেটাতে আমরা থাকি, এই কথাটা কার ব্যাপারে বলা হচ্ছে? হাউসের ব্যাপারে বলা হচ্ছে, ফলে অ্যাডজেক্টিভ ক্লজ এটা। থার্ড বাক্যে আসেন, হি ইজ আ ম্যান হু ইজ রিচ। দেখেন এই যে হু ইজ রিচ কথাটা কিন্তু ম্যানের ব্যাপারে বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজ। আই হ্যাভ নো মানি, আমার টাকা নাই যেটা আমি স্পেয়ার করতে পারি, যেটা আমি অবশ্যই খরচ করতে পারি। এই যে দ্যাট আই ক্যান স্পেয়ার, এই কথাটা কিন্তু আমি বলছি মানির ব্যাপারে। আই হ্যাভ নো মানি, আমার টাকা নাই যা আমি স্পেয়ার করতে পারি। এই যে দ্যাট আই ক্যান স্পেয়ার কিন্তু মানির ব্যাপারে বলা হচ্ছে, ফলে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন তাহলে আমাদের বিসিডি তিনটা অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট পার্টটা, আর এটা হলো অ্যাডভার্ব ক্লজ। আর এখানে সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স, ওই কমপ্লেক্স সেন্টেন্সেই তো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ পার্ট। অ্যাডভার্ব ক্লজ কোনটা? দেখেন আই হ্যাভ নো মানি, এটা তো আমরা পারছি ভাই, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, মানিকে রেফার করছে। ইউ মে ক্রিটিসাইজ, তুমি সমালোচনা করতে পারো যা আমি করি, এটা কিন্তু নাউন ক্লজ। তুমি সমালোচনা করতে পারো, কি নিয়ে সমালোচনা করবো? যা আমি করি, নাউন ক্লজ। আই এম শিওর, আমি নিশ্চিত, আমি নিশ্চিত কি নিয়ে? আমি নিশ্চিত, আমি নিশ্চিত যে আমি পাস করবো, এটাও নাউন ক্লজ। তাহলে হি ইজ সো উইক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। কারণ ফলাফল বোঝালে ভাই আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি, ফলে উত্তর অবশ্যই ডি নাম্বার, তাই না? ইয়েস, দেখেন আমি এই জিনিসটা বুঝাই দিছি আপনাকে। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, এবং সাবঅর্ডিনেট পার্টটা আমি একটু কালা করে রাখছি, অ্যাডজেক্টিভ, নাউন, নাউন এবং অ্যাডভার্ব। আসেন 23 নম্বর বাক্যটা। এটা মেডিকেলের প্রশ্ন, মেডিকেল ডেন্টালের প্রশ্ন। দেখেন বাক্যগুলোও কিন্তু ওনারা ঘুরে ফিরে দিছে, মানে মেডিকেলের পরীক্ষার কয়েকদিন পরে ডেন্টালের প্রশ্ন হয়, পরীক্ষা হয়। তো মেডিকেলের প্রশ্ন থেকে আমার দেখা আর কি, প্রশ্ন থেকে দুই একটা প্রশ্ন ওনারা কেন যেন নেন, মানে হুবহু না, একটু অপশন হইলেও নেন। মেডিকেলের ছোট ভাই তো ডেন্টাল, এই চিন্তায় হয়তো। অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা ভাই? দ্য অ্যামাউন্ট, এই যে এটাই তো বিশেষ পরীক্ষা আসছে, এই টাইপের বাক্য। দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক, ওয়াজ টজ পর্যন্ত, এর দূর পর্যন্ত, এই যে এটা হলো সাবঅর্ডিনেট পার্ট। দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক, এই দেখেন আপনি তো বলবেন স্যার সাবঅর্ডিনেট মানে আমাদের এখানে তো ক্লজ মার্কার মানে ফাইনাইট ভার্ব দুইটা আছে, তাও কেন যেন দিল না ভাই? দেয় না ঠিক, বাট আপনি বুঝে লইতে আছে মাকড়, এমন হলে ভালো হইতো। দ্য অ্যামাউন্ট দ্যাট আই হ্যাড ইন দ্য ব্যাংক ওয়াজ এক্স্যাক্টলি, সরি ভাই বোন মাফ করে দেন। এই যে আই হ্যাড ইন দ্য ব্যাংক, এই কথাটা কিন্তু একটা ক্লজ। কেমন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? অ্যামাউন্টের ব্যাপারে বলছে। দ্য অ্যামাউন্ট দ্যাট আই হ্যাড ইন দ্য ব্যাংক ওয়াজ এক্স্যাক্টলি 60 পাউন্ডস। তো দ্য অ্যামাউন্ট ওয়াজ এক্স্যাক্টলি 60 পাউন্ডস হলো প্রিন্সিপাল ক্লজ। আই হ্যাড দ্যাট আই হ্যাড ইন দ্য ব্যাংক, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ দ্য অ্যামাউন্টের ব্যাপারে বলছে। বাকিগুলো কি দেখি? উই হোপড, আমরা প্রত্যাশা করেছিলাম। কি প্রত্যাশা করছি? যে আমরা জিতবো এমনটা, ফলে এটা নাউন, নাউন ক্লজ। আই ওয়াজ কোয়াইট ওয়েল, আমি খুব ভালোই ছিলাম। অ্যাজ লং অ্যাজ আই স্টেড দেয়ার, যতক্ষণ আমি সেখানে ছিলাম। কতক্ষণ ভালো ছিলাম? যতক্ষণ সেখানে ছিলাম। অ্যাডভার্বিয়াল ক্লজ, সময়কে রেফার করছে। ইউ মে ক্রিটিসাইজ, তুমি সমালোচনা করতে পারো যা আমি করি। তাহলে তুমি কি নিয়ে সমালোচনা করতে পারো? যা আমি করি। কি কি নিয়ে সমালোচনা করতে পারো? যা আমি করি, নাউন ক্লজ। দেখেন ভাই ব্যাখ্যা লিখে রাখছি আপনাদের জন্য, কালার করে দিছি, যেগুলো আমাদের সাবঅর্ডিনেট পার্ট। তবে এই টাইপের কোশ্চেনগুলো স্টুডেন্টদের জন্য একটু কঠিন টাইপ, আন্ডারলাইন করে দিলে হয়তো ভালো। মেডিকেলে আরো সহজ প্রশ্ন আসা দরকার ছিল, বাট আসছে এরকম আর কি, কিছু করার তো নাই আপনাদের আমাদের। দেখেন এই হলো অ্যাডমিশন, মানে ইউনিভার্সিটি, তারপরে চাকরি বাকরি যেমনি আসে দেখেন বিশেষ পরীক্ষার, বাকিগুলো সব ইউনিভার্সিটিতে আসা। যেমন 26টা আমাদের রাজশাহীতে আসছে, করেন 24 নম্বরটা বিশেষ পরীক্ষার প্রশ্ন, ইফ আই এম নট রং। দেখেন ভাই, টু ওয়াক ইন দ্য রেন, ভাই ভার্বের আগে কে বসে? কোন তো ভার্বের আগে নিশ্চয়ই সাবজেক্ট বসে। সাবজেক্টের আগে যে বসে আছে টু ওয়াক, আপনি এটা ইনফিনিটিভ বলতে পারেন, আমি আপনার বলছিলাম না ইনফিনিটিভ নামে অপশনে পার না, দেখবেন না, তাহলে নাউন দিয়ে চালাবেন আর কি, নাউন ফ্রেজ। ইয়েস, আ উইমেন উইথ আ ভেল ওভার হার বডি অ্যাপ্রোচ দ্য ডক্টর, এই যে উইথ আ ভেল, এই কথা নিশ্চয় উইমেনের ব্যাপারে বলা হচ্ছে, ফলে অ্যাডজেক্টিভ ফ্রেজ ছাড়া কিছু না। দ্য গার্ল ইন গ্রিন, এই যে গ্রিন পরিহিত মেয়েটা আমার কাজিন, রাজশাহীতে আসছে, যে ইন গ্রিন কথাটা গার্লের ব্যাপারে বলা হচ্ছে, অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ওয়ার্ক, সে কাজ করেছিল, সে কিভাবে কাজ করছিল? আন্তরিকতার সাথে। কিভাবে দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছি, সম্পূর্ণ নিষ্ঠা আন্তরিকতার সাথে সে কাজ করেছিল, ফলে এটা অ্যাডজেক্টিভ না তো অ্যাডভার্ব। কই আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি ওয়ার্ক, সে কাজ করেছিল, সে কিভাবে কাজ করছে?
সম্পূর্ণ আন্তরিকতার সাথে, ফলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে ভাই, তারপর আসেন আমরা 28, 29, 30 করি। একটু মাথা ঘামান, একটু চিন্তা করে যখন পারবেন দেখবেন আমার সাথে মিলে যায়, আপনার কাছে ভালো লাগে নিশ্চিত। না আপনি করছেন আমার ব্যাখ্যার সাথে আমার উত্তরের সাথে মিলে গেছে, আপনার কাছে ভালো লাগে, লাগার কথা, তাই না? আসেন তাহলে, হি ইজ ইন দ্য রুম, সে কোথায়? আমার রুমে আছে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ? এই যে হি ওয়াজ অ্যাবসেন্ট, সে ছিল অনুপস্থিত, অন অ্যাকাউন্ট অফ ইলনেস, অন এবং অফ দিয়ে শেষ, শুরু শেষ, প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশনাল ফ্রেজ কই আছে ভাই? এই যে আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি পানি পান করছিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই কুড, যতটুকু আমি পারতাম। দেখেন অ্যাজ মাচ অ্যাজ কিন্তু একটা কনজাংশন, দুইটারে যুক্ত করছে, ফলে কনজাংশন ফ্রেজ আছে কোথায়? এই যে আছে। কঠিন ছিল ভাই? নাও একটু কঠিন না, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন, আপনি বই খুললে যখন বইবেন তখন দেখবেন এই সব আছে। 31 থেকে 33 করেন, 1 মিনিট সময় আপনি নিতে পারেন চাইলে। দে রেস্টেড অ্যাট সানসেট, অ্যাট সানসেটকে আপনি কোন ফ্রেজ বলবেন? দ্য অনলি ক্রাইটেরিয়ন বাই উইচ ইউ ক্যান গেট অ্যাডমিটেড ইনটু দ্য মেডিকেল কলেজ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড পারসিভিয়ারেন্স, এখানে বাই ডিন্ট অফকে আপনি কি বলবেন? হি র্যান উইথ গ্রেট স্পিড, উইথ গ্রেট স্পিডকে আপনি কোন ফ্রেজ বলবেন? আশা করি হয়ে গেছে। এবার আমার সাথে মিলান ভাই, আপনি নিশ্চয়ই বলছেন অ্যাট সানসেটকে আপনি বলবেন কোথায় সে রেস্ট করেছিল, একটা প্লেসকে রেফার করছে বিধায় আপনি বলছেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর একমাত্র ক্রাইটেরিয়া যেটা দ্বারা আপনি মেডিকেলের চান্স পেতে পারেন, এই যে বাই ডিন্ট অফ, বাই দিয়ে শুরু হয়েছে, অফ দিয়ে শেষ হয়েছে, আমরা জানি প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে প্রিপোজিশন দিয়ে শেষ হলে সেটা অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ। দেন সে দৌড়াইছিল, সে কিভাবে দৌড়াইছে? অনেক দ্রুত দৌড়াইছে, ফলে অবশ্যই এটা কি ভাই? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেন করেন, আমরা উত্তর পেয়ে গেছি 31, 32, 33 এর। এবার আসেন 34, 35, 36 এর আনসার করেন। अगेन এখানে 2, 4, 4টা প্রশ্ন আছে, আপনি একটু 1 মিনিটের মতো পজ করতে পারেন। আশা করি হয়ে গেছে ভাই বোন। ওয়ান ফাইন মর্নিং, রাজশাহীতে আসা একটা প্রশ্ন। অবশ্যই আপনি বাক্য বলবেন না, ক্লজও বলবেন না, ইডিয়মসও বলবেন না, আপনি এটাকে একটা ফ্রেজ বলছেন। ইয়েস। 35, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট, ভাই বুঝাইছে এই জিনিস, ইজ তো ভার্ব, ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট কে হয়? নাউন বা প্রোনাউন হয়। তাহলে আপনি প্রোনাউন নামে কোনো ফ্রেজ ক্লজ আছে নাকি? নাই। তাহলে নিশ্চয়ই নাউন ফ্রেজ বা ক্লজ। তাহলে এটা নিশ্চয়ই এটা কি ভাই? নাউন ফ্রেজ। ইয়েস, নাউন ফ্রেজ কোথায় আছে? নাউন ফ্রেজ যদি আমাদের অপশনে নাই, স্টিল আপনাদের কি দিতে হবে ভাই? যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, এবং এটা পরীক্ষা আসছে, আপনি নাউন আছে এইখানেই, ফলে আপনি এদের জাগাইবেন। যদি উত্তর অবশ্যই নাউন ফ্রেজ হলেই ভালো হইতো। দেন 36, দ্য সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি ইজ মাই টিচার। তাহলে এখানে দেখেন, আপনি আবার বলেন না এখানে স্যার ইজ তো আছে, তাহলে ইজের আগে যেহেতু আমি নাউন ফ্রেজ মারিয়ে দিব কিনা? মারিয়ে দিতে পারতেন, বাট ভাই কথা কিন্তু মাঝে আর একটু আছে। দ্য সায়েন্টিস্ট কথাটা হলে আপনি নাউন ফ্রেজ ধরতে পারতেন, বাট এখানে বলছে দ্য সায়েন্টিস্ট, ওই বিজ্ঞানী যিনি কিছুটা করছেন, এই যে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, মানে ল্যাবরেটরিতে রিসার্চ করতেছেন ওই সায়েন্টিস্ট। তার মানে এই যে এই কথাটা আমাদের আন্ডারলাইন করা কথা এতটুকু। তাহলে এই কথাটা কার ব্যাপারে বলা হচ্ছে ভাই? সায়েন্টিস্টের ব্যাপারে বলা হয়েছে। তার মানে এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইয়েস, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোথায় আছে? ইয়েস। এন্ড দেন there is no hard and fast rule in the film making, ফিল্ম মেকিং কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তাহলে দেখেন এখানে রুলটা যদি হয় নাউন, নিশ্চয়ই নাউন, তাহলে হার্ড এন্ড ফাস্ট আপনি তো এমনিও অ্যাডজেক্টিভ বলবেন, তাহলে এটা কি বলবেন? অ্যাডজেক্টিভ ক্লজ না ফ্রেজ? অবশ্যই ক্লজ অপশনে থাকার কথা না, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি ক্লিয়ার ভাই বোন। করেন 41, 40 থেকে 43 করেন তো। পরীক্ষা আসা প্রশ্ন ভাই, একটু বানাই দেই নাই। আসেন, হি লিভস, সে বাস করে কোথায়? ইন দ্য সাবারব অফ ঢাকা। তাহলে সে কোথায় বাস করে? অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবেন। হি ইজ আ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, আমি যদি ভুল না বলে থাকি এটা মনে হয় এক্সাম্পল আকারে দেখাইছি আপনাদেরকে। তাহলে ইজ এ ম্যান, এর ব্যাপারে বলছে ফ্রেন্ড অফ নেচার, তাহলে অবশ্যই আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আগেরটা অ্যাডভার্ব ছিল, এটা অ্যাডজেক্টিভ। হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল, তাহলে ওয়াজ হলে আমাদের ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে। তাহলে সাবজেক্ট আকারে যেই বসে সে নাউন, যেহেতু ক্লজ তাহলে নাউন ক্লজ।
দ্য শার্ট উইচ মাই ফাদার বট ফর মি সুটস মি ওয়েল। তাহলে এই যে সুটস উইচ মাই ফাদার বট ফর মি, এই কথাটা কিন্তু ভাই একটা ক্লজ। কেমন ক্লজ? অ্যাজেরিভ ক্লজ বলবো, কারণ এই পুরো কথাটা শার্টের ব্যাপারে বলছে। যেই শার্টটা আমার বাপে আমার লে কিনছিল, আমাদের ভালোই বানাইছিল, ফলে এটা অ্যাজেরিভ ক্লজ আছে না? আছে তো, ইয়েস। ভাই বুঝছেন তো? আমি কিন্তু বুঝাই দিতেছি আপনাদেরকে, আন্দাজে চলে যাই না। ইয়াস, 44 থেকে 45 করেন, থামান। অ্যাজেরিভ ক্লজ কোথায় আছে? ওই মেডিকেল টাইপের কোথায় অ্যাজেরিভ ক্লজ আছে? করেন, মানে 4টা বাক্যের ভিতরে যে কোনো একটাতে আপনি অ্যাজেরিভ ক্লজ পাবেন, বাকি 3টা ভিন্ন কিছু। এক প্রশ্নের জন্য আপনি 15-20-30 সেকেন্ড থামাইতে পারেন। অ্যাজেরিভ ক্লজ খুঁজি আমরা। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এটা নিশ্চয়ই অ্যাডভার্বিয়াল ক্লজ। সে কঠোর পরিশ্রম করে যেন, কারণ ফলাফল বোঝালে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি। হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, যে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তাহলে যে হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, এই কথাটা কিন্তু বলা হচ্ছে দ্য বয়ের ব্যাপারে, ফলে এটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। ইয়াস, উত্তর এটা। দো হি ইজ পুয়ার, এই যে দো অলদো যুক্ত বাক্যটাও কিন্তু ভাই অ্যাডভার্বিয়াল ক্লজ, খেয়াল করেন। হোয়াট হি সেজ ইজ ট্রু, হোয়াট হি সেজ এটা অবশ্যই নাউন ক্লজ, কারণ ইজ ভার্বের সাবজেক্ট আকারে বসা আছে। অ্যাজেরিভ ক্লজ খুঁজি 45-এ। আই নো হোয়াট হি সেড, আমি জানি, আমি কি জানি যা সে বলে, নাউন ক্লজ। দ্য রিউমর দ্যাট শি ডাইড ইজ নট ট্রু, তাহলে অবশ্যই দ্যাট শি ডাইড এই কথাটা অ্যাজেরিভ ক্লজ না, নাকি অ্যাজেরিভ ক্লজ? অবশ্যই অ্যাজেরিভ ক্লজ, নাকি না? না, অ্যাজেরিভ ক্লজ না। দ্য রিউমরটা, তো রিউমরটার ব্যাখ্যা দিচ্ছে, এটা কিন্তু এটা ব্যাখ্যা দিচ্ছে বলতে আমি আপনারা ক্লিয়ার করি, আগে সি নাম্বারটা করে আসি। হ্যাঁ, এটা আপনাদের আমি কমপ্লিমেন্ট আকারে পড়ে আসছিলাম। কমপ্লিমেন্ট তো না, এটারে বলেছিলাম অ্যাপোজিশন আকারে। সি নাম্বারটা দেখেন, হি ইজ দ্য বয় হু কেম হিয়ার, যে হু কেম হিয়ার এটা অ্যাজেরিভ ক্লজ আমাদের, কারণ এটা দ্য বয়ের ব্যাপারে কথা বলছে। হি ইজ দ্য বয়, সে ওই ছেলেটা যে এখানে আসছে, এটা অ্যাজেরিভ ক্লজ। আমাদের উত্তর এটা। শি রিডস হার্ড, সে কঠোর করে পড়াশোনা করে যেন সে পরীক্ষা পাস করে, অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা আমরা কি বলবো ভাই? নাউন ক্লজ। বুঝছেন তো? অ্যাপোজিশন নাউন ক্লজ, ইয়েস এটাই। দ্য রিউমরটা ব্যাখ্যা দিচ্ছে, দ্যাট শি ডাইড, যে রিউমরটা কি আসলে, এই যে মরে গেছে, এটা হলো ভুল। তাহলে দ্য রিউমরটার আমরা বলেছিলাম অ্যাপোজিশন হলো সাবজেক্টের ব্যাপারে অতিরিক্ত তথ্য। তাহলে এই যে রিউমরটা কি? রিউমরটার ব্যাখ্যা দিচ্ছে দ্যাট শি ডাইড এই কথাটা। ফলে এটা আমরা অবশ্যই কি বলবো ভাই? অ্যাজেরিভ ক্লজ মারতে যাবো না, এটা আমরা বলতে হবে একটা অ্যাপোজিশন মানে হলো আমাদের নাউন ক্লজ। ওকে, ফলে আমরা উত্তর পেয়ে গেছি ভাই। আমাদের বলছে অ্যাজেরিভ ক্লজ পাইছি এখানে, এটারে পাইছি অ্যাডভার্বিয়াল, এটারে পাইছি অ্যাডভার্বিয়াল, এটারে পাইছি নাউন। এখানে অ্যাজেরিভ পাইছি এটা, আর এটা পাইছি নাউন, এটারে পাইছি অ্যাপোজিশন আকারে নাউন, এটারে পাইছি অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে করেন 46, 47, 48 করেন। আসেন আমার সাথে। হি কেম, সে আসছিল। ওয়েন আই ওয়াজ দেয়ার, আপনি কিন্তু কেম ভার্বটারে কি দিয়ে প্রশ্ন করতে পারেন না, মানে অবজেক্ট বের করার উপায় বের করতে পারেন না, তার মানে নাউন হইতে পারে না, অ্যাজেটিভ হইতে পারে না, কারণ তার আগে কোনো নাউন নাই, পরেও কিন্তু নাউন নাই। আপনি অ্যাডভার্ব বলতে হবে। হি কেম, সে আসছিল যখন আমি সেখানে ছিলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ। সেকেন্ডটা দিস পার্সন ইজ ফ্রম, ভাই ফ্রম একটা প্রেপোজিশনের পর একটা সিঙ্গেল ওয়ার্ড হলে নাউন হয়, ফ্রেজ হলে নাউন ফ্রেজ, ক্লজ যেহেতু ফলে নাউন ক্লজ। থার্ড বাক্যে কোথায় অ্যাডভার্বিয়াল ক্লজ আছে? দ্যাট ইজ দ্য ওয়ে হাউ হি রাইটস, এখানে হাউ কথা নাই আর কি, আমাদের কিছু করার তো নাই। দ্যাট ইজ দ্য ওয়ে হাউ হি রাইটস। শি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড ওয়ার শি ওয়াজ বর্ন, নিশ্চয়ই এটা আপনি অ্যাডভার্বিয়াল ক্লজ বলবেন না, ইংল্যান্ডের ব্যাখ্যা দিচ্ছে এটা। দিস ইজ দ্য পেন আই লস্ট, তাহলে আই লস্ট আমাদের সাবঅর্ডিনেট পার্ট, এটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না। দিস হাউস, দ্য হাউস ইন হুইচ উই লিভ, তাহলে দেখেন এই যে এটাও কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ। আমাদের উত্তর কোনটা তাহলে ভাই? রয়ে গেছে একটাই, সেটা হলো এই নাম্বারটা, ইয়েস। তাহলে আমরা এটা পেয়ে গেছি কোনটা? এখানে পেয়েছি অ্যাডভার্বিয়াল ক্লজ, এখানে পেয়েছি ভাই আমরা নাউন ক্লজ ফ্রম প্রিপোজিশনের পরে, আর এখানে বলছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা একটু বুঝতে অসুবিধা মনে হতে পারে, হাউ শব্দটা আপনি অ্যাড করতে হবে বাক্য পইরা। ওই যে আমি বলছিলাম না আপনাকে, মাঝে মাঝে দেখবেন ওনারা ক্লজ মারার কিছু দেয় না, বাট আমরা একটা দ্বিতীয় নিতে হয়। আমাদের বি নাম্বারটা কি ভাই? বি নাম্বারে এই যে এটা কিন্তু অ্যাজেটিভ ক্লজ। কেমনে? শি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড, সে ইংল্যান্ডে ফিরে গেছে, যেথায় সে জন্মগ্রহণ করছে। এই যে ওয়ার শি ওয়াজ বর্ন, পুরো কথাটা কিন্তু মডিফাই করতেছে, কথাটা বলছে কিন্তু ইংল্যান্ডে রেনিয়া, ফলে অ্যাডভার্বিয়াল অ্যাজেটিভ ক্লজ। এটাও সেম, দিস ইজ দ্য পেন আই লস্ট, ইজ আই লস্ট, হুইচ আই লস্ট কথাটা থাকলে ভালো লাগতো, বাট নাই, কিছু করার নাই। আই লস্ট কথাটা
দ্য পেন রে রেফার করতেছে, ফলে অবশ্যই অ্যাজেটিভ ক্লজ। থার্ড বাক্যটা সেম, দ্য হাউস ইন হুইচ উই লিভ, ইন ইজ স্মল, যে বাড়িতে আমরা থাকি সেটা খুব ছোট, তাহলে যে ইন হুইচ উই লিভ ইন এটা কিন্তু ভাই একটা অ্যাজেটিভ ক্লজ, কারণ হাউসের নিয়ে কথা বলতেছে। আমরা তিনটা পাইছি অ্যাজেটিভ ক্লজ, আর একটা আছে আন্দাজে, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে, বাট বাক্য বুঝেন। দ্যাট ইজ দ্য ওয়ে হাউ হি রাইটস, যেভাবে সে লিখে, তাহলে সে কিভাবে লিখে, যেভাবে সে লিখে, মানে এটা হলো দ্যাট ইজ দ্য ওয়ে হাউ হি রাইট, যেভাবে সে লিখে। তাহলে আমরা কিন্তু ওই যে কিভাবে যেভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। উত্তর পেয়ে গেছেন এমনিও, বিসিডি তিনটা যেহেতু মানে বরাবর মতো আমাদের অ্যাডজেটিভ ক্লজ। 49, 50, 51 করেন। শর্তযুক্ত বাক্য পাইলে ভাই অ্যাডভার্বিয়াল ক্লজ মারবেন, বলছিলাম মারেন। তারপরে এই যে দো অলদো দিয়ে পাইলেও কিন্তু আপনি অ্যাডভার্বিয়াল ক্লজ মারবেন। তারপরে কারণ ফলাফল বুঝলেও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ মারবেন। হি ওয়াজ সো হাংরি, সে খুব হাংরি ছিল, ফলে হেতে খুব খাইয়ে লাইছে, অ্যাডভার্বিয়াল ক্লজ শেষ। উত্তর পেয়ে গেছেন না ভাই? ইয়েস। ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম, অ্যাডভার্বিয়াল ক্লজ, শর্তযুক্ত বাক্য। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, অবশ্যই শর্তযুক্ত বাক্য, সরি মানে এটাকে আমরা কি বলি, দো অলদো দিয়ে যেটা কন্ট্রাস্ট, অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে কারণ ফলাফল বুঝালো আমরা কি বলি, অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর করেন 52, 53, তুলনা বুঝাইলে অ্যাডভার্বিয়াল ক্লজ, কম্পারিজন। দ্য প্রাইসেস ওয়ার আ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড, আমি যা ভাবছিলাম তার চেয়ে বেশি, ফলে তুলনা তো বুঝাচ্ছে, ফলে অ্যাডভার্বিয়াল ক্লজ মারিয়ে দেন, অন্য কিছু আর এখানে হওয়ার চান্স নাই। দে ওয়ার আস্কড টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে, টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, সিগন্যাল দেওয়ার আগ পর্যন্ত। সময়কে রেফার করতেছে কিনা ভাই, সময় রেফার করলে আপনি কি বলবেন, সময় রেফার করলে তো অ্যাডভার্ব ছাড়া কিছু বলতে পারার সুযোগ নেই। করেন বিহেভ অ্যাজ আ জেন্টলম্যান বিহেভস, বিহেভ করো যেমনটা বিহেভ করে, কেমন বিহেভ করতাম, যেমন করে, কেমন যেমন, তাহলে কিভাবে করব, কিভাবে দিয়ে কিন্তু প্রশ্ন করে আমরা উত্তরটা পাচ্ছি এখানে। বিহেভ করো, কিভাবে করো ভাই, যেমনটা একজন জেন্টলম্যান করে, তাহলে কিভাবে দিয়ে উত্তর পাইলে অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না, আনলেস দিয়ে দেখলেই তো বুঝলেন ইফ এর, তাই না, ইফ প্লাস নট, যেটা ইফ যুক্ত নেগেটিভ বাক্যের মানেই তো আনলেস এর দেয়, ফলে অ্যাডভার্বিয়াল মারেন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। হ্যাঁ ইয়েস এটাই। তারপর উই রিড, আমরা পড়ি যেন আমরা শিখি, কারণ ফলাফল বোঝাচ্ছে কিন্তু, আমরা কেন পড়ি, যেন আমরা শিখি, অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্য হাউস আই লিভ বিলংস টু মাই ফাদার, বিলং এর পর টু বসে ভালো করে পড়ে, এটা প্যাসিভে লেখা যায় না, এবং এই আই লিভ কথাটা নিশ্চয়ই হাউসের পরে বলছে, অবশ্যই অ্যাডজেটিভ ক্লজ। দেখেন তাহলে উত্তর আমরা পেয়েছি অ্যাডভার্বিয়াল ক্লজ। আই উইল গো দেয়ার আনলেস শর্তযুক্ত বাক্য, অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ ফলাফল বোঝাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং এটা অবশ্যই অ্যাডজেটিভ ক্লজ, দ্য হাউসের ব্যাপারে কথা বলছে। আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি, 58, 59, 60 করবেন। আই রিমেম্বার দ্য প্লেস, আমি স্মরণ করি ওই প্লেসটারে, ভাই দ্য প্লেস যেহেতু আছে, ফলে এটা আমরা কি বলবো, ওয়ার আই ওয়াজ বর্ন, ওয়ার আই ওয়াজ বর্ন। দ্য প্লেস না থাকলে আমি নাউন ক্লজ বলতাম, যদি দ্য প্লেস না থাকতো তাহলে বলতাম নাউন ক্লজ, যেহেতু দ্য প্লেস আছে, ওয়ার আই ওয়াজ বর্ন কথা বলা হচ্ছে দ্য প্লেসের ব্যাপারে, ফলে অ্যাডজেটিভ ক্লজ। হার মাদার শুড লেট হার হ্যাভ হোয়াট এভার শি ওয়ান্টস, তাহলে তার মায়ে তারে করতে দেয় যা সে করতে চায়, কি করতে দেয়, যা সে করতে চায়, কি দিয়ে প্রশ্ন করে উত্তর বলে নাউন ক্লজ, অবজেক্টের মতো। এ ক্লজ মাস্ট হ্যাভ, ক্লজে কি থাকে, ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, সাবজেক্ট ভার্ব দুটোই থাকে, অবশ্যই সাবজেক্ট ভার্ব দুটাই থাকে, এটা আমরা দেখছি তাই না। তাহলে আই রিমেম্বার দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন, ওয়ার আই ওয়াজ বর্ন কথাটা প্লেসকে রেফার করছে বিধায় অ্যাডজেটিভ ক্লজ। যা করতে চায় তাই করতে দেয়, কি করতে দেয়, যা সে করতে চায়, নাউন ক্লজ। এই ক্লজ মাস্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। এই ছিল ভাই প্র্যাকটিস ক্লাস, আশা করি প্র্যাকটিস ক্লাস করে আপনাদের খুব উপকার হয়েছে, কনফিউশন অনেক কেটে গেছে, ভালো লেগেছে। আপনার কাজ হলো এখন আপনার হাতে যে মোটা বইখানা আছে, এই বইখান ধরে আমার এই টপিক মানে ফ্রেজ এন্ড ক্লজের উপর অনেক প্র্যাকটিস আছে, দেখেন অনেক প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসছে বাংলাদেশে, এগুলো সমাধান করতে থাকেন, বারে বারে করতে থাকেন, দেখবেন আপনি ফ্রেজ এন্ড ক্লজের উপর বস হয়ে গেছেন, এবং পড়তে গেলে বারে বারে দেখবেন আমার কথাগুলো পাচ্ছেন পথে ঘাটে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমাকে দোয়া রাখবেন নিশ্চয়ই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।